পরিকল্পনা আগে হয়েছে কিন্তু পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু চলেছে কিনা অথবা পরিকল্পনাগুলোই আসলে বাস্তবসম্মত ছিল কিনা সেই প্রশ্নটা উঠেছে এবং সেই কারণে পরিকল্পনা মন্ত্রণালয় যে শুরু থেকেই কাজ হাতে নিয়েছে যে বিদ্যমান পরিকল্পনাগুলোকে ইভ্যালুয়েট করা, মূল্যায়ন করা, তার কি ফলাফল হলো সেগুলো দেখা এবং চলমান যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোরও পরীক্ষা নিরীক্ষা করা। কেননা অনেকগুলো কাজ মানে সরকারি কাজের একটা সমস্যা হচ্ছে যে এটাকে একদম বড় আকারে ছেদ করানো যায় না, কোনো না কোনো ধরনের ধারাবাহিকতা রক্ষা করতে হয়। কিন্তু আমাদের বর্তমান সরকার যে উদ্যোগ নিচ্ছে যে ধারাবাহিকতার নামে যে কোনো কিছু আসলে চালিয়ে নেওয়া যাবে না। ফলে যা কিছু আমাদের সরকারের লক্ষ্য একটা অর্থনৈতিক গণতন্ত্রায়ন, একই সাথে বৈষম্যহীন একটা আর্থ সামাজিক ব্যবস্থা তৈরি করা, সেই জায়গা থেকে তার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ করে এই চলমান প্রকল্পগুলোকে কিভাবে পুনর্সজ্জিত করা যায় সেটা একটা জায়গা এবং বিদ্যমান অবস্থার মানে তাকে এফিশিয়েন্ট করা, তাকে আরো কার্যকরী করে তোলা, চলমান প্রকল্পগুলোকে সেই লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ করে বিদ্যমান অবস্থায় কি কন্ট্রিবিউশন সে আনতে পারছে এবং নতুন ভাবে যে সমস্ত আমরা এই সরকার যে প্রকল্প কিংবা পরিকল্পনা করছে সেটা কিভাবে টোটালি ইন্টিগ্রেটেড হবে এবং আমরা 4 বছরের মাথায় বাংলাদেশের চিত্রটা কিভাবে দেখবো, 8 বছরের মাথায় কিংবা 10 বছরের মাথায় বাংলাদেশের চিত্রটা কোথায় যাবে, সেইটাই আসলে মূলত এই পরিকল্পনা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মধ্যে জায়গা পাবে। নামের বদলের কারণ হচ্ছে যে আমাদের পরিস্থিতিটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা, যে আমাদেরকে একটা পুনরুদ্ধার কিংবা ভঙ্গুরতাকে অ্যাড্রেস করতে হচ্ছে, যেটা পুনরুদ্ধারের মধ্যে দিয়ে হবে। আবার আমাদেরকে ফিউচারটাও দেখতে হচ্ছে যে সমৃদ্ধিতে আমরা কিভাবে যাবো। অনেকগুলো বিষয় আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন, আমি আসলে বিস্তারিত করতে চাইছি না, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা মানুষের জীবনে যাতে আমাদের এই অর্থনৈতিক পরিকল্পনা বলেন, আর্থসামাজিক পরিকল্পনা কিংবা যেটা সামগ্রিকভাবে রাজনৈতিক অর্থনীতি আমরা বলতে পারি, সেটার প্রভাব যাতে পড়ে এবং সেইটা ঘটবে হচ্ছে অর্থনীতির ডেমোক্রেটাইজেশন বা গণতন্ত্রায়নের মাধ্যমে। কারণ অর্থনীতিকে যত গণতান্ত্রিক করা যাবে, যত সকলের অংশগ্রহণ করা যাবে, ততই আসলে সত্যিকার অর্থে প্রত্যেকটি মানুষের জীবনে আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা চাইছি সেটার প্রভাবটা পড়বে। আদারওয়াইজ এটা ওই মাথা মানে তেলা মাথায় তেল দিবে, বাকি সবাই কিন্তু একটা এক্সপ্লয়টেশনের প্রসেসে উঠে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের মানে ডিরেকশনটা ঠিক হচ্ছে, নিজস্ব ভিত্তি দরকার এবং ওই যে বলা হয় যে ক্রাইসিসকে অপরচুনিটিতে টার্ন করানো, সেটার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব বাস্তবতায় কি কি জায়গা নেওয়া যাবে সেগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করা হচ্ছে এবং সে কারণেই আমরা একদিকে যেমন পরিকল্পনা আছে নিজের সরকারের, তেমনি সরকার আসলে আমাদের দেশে যারা চিন্তা করেন স্টেক হোল্ডার্স তাদের সাথে একটা ক্লোজ এঙ্গেজমেন্ট মানে এবং কনভারসেশন জারি রাখতে চাচ্ছে। কারণ আমরাই ভাবি আমরাই একমাত্র ঠিক, এভাবে মানে সেটা আমরা মোটেই দেখছি না। অন্যদিক আরেকটা বিষয় যুক্ত যে জাতীয় সংকটে আমরা পড়েছি, যেটা একটা বৈশ্বিক সংকটের কারণে, সেটা আসলে কেবলমাত্র সরকারেরই একা দায় নয়, কিন্তু এটা একটা জাতীয় সমস্যা। এটা আমাদের দ্বারা সৃষ্ট একদিক থেকে আমাদের অতীতের, কিন্তু যে নতুন বৈশ্বিক বৈরী পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আমাদের দ্বারা সৃষ্ট না। ফলে এই নতুন বৈশ্বিক বৈরী পরিস্থিতির প্রভাবে যে আমাদের সংকটগুলো আরো বেড়ে গেল, এইটা মোকাবেলা করা একটা জাতীয় কর্তব্য বটে এবং সেখানে জাতীয় অংশগ্রহণের জন্য মানে সরকার সবাইকে যুক্ত করতে চাইছে এবং এইটা এই যে পদক্ষেপটা এইটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই সরকারের নীতিমালায়, যেটা আসলে আমরা অভ্যুত্থান পরবর্তী কালে বেগম খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজে কিন্তু এই ডিরেকশন দিয়েছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কিভাবে একটা মানে এই যে কি বলে যে বিভাজন এবং বিভক্তির রাজনীতি ছিল এবং প্রতিহিংসা রাজনীতি ছিল, সেটাকে পরিহার করে এইখানে আসলে একটা ন্যাশনাল জায়গা তৈরি করা দরকার, জাতীয় জায়গা তৈরি করা দরকার। সেটার একটা পদক্ষেপই আজকে আমরা বলবো যে আমাদের মাননীয় উপদেষ্টা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং উদ্যোগে আজকে এই আলোচনাটা হয়েছে। এই আলোচনাটা আসলে ঠিক একটা ফর্মালিটি না, বরং আমরা আজকে কিছুটা বৈঠকের সূত্রপাত করেছি মাত্র। এটা একদম মানে এই অ্যাডভাইজারি কমিটি ক্লোজলি এনগেজ থাকবে আগামী 2 মাস
যাতে করে আমরা বাজেটের সাথে সাথে আমাদের এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কও আপনাদের সামনে হাজির করতে পারি। তো আমার মনে হয় যেহেতু আমার কাজ আছে এবং মাননীয় উপদেষ্টা কাজ আছে, জি তো একটা কথা আমার মনে হয় মাননীয় উপদেষ্টা বলেছেন, যে এই কথাটা শুরু করে উনি আবার তো ইলাবোরেট করতে পারেননি। একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হবে যে আমাদের নিজেদের যে জ্বালানি উৎসগুলো আছে সেটাকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এক্সপ্লোর করা। আপনি খেয়াল করেন গত 17 বছরে রিগের অভাবে নিজেদের যে আমাদের গ্যাসের সম্ভাবনা আছে, যেটা নিয়ে আমরা বারবার যখন আন্দোলন করতাম তখন বলেছিলাম যে নরওয়েজিয়ান হাইড্রোকার্বন ইউনিট এবং আমেরিকান জিওলজিক্যাল সার্ভে তারা যৌথভাবে এবং এককভাবে পেট্রোবাংলার সাথে তারা এখানে তাদের যে সার্ভে ছিল তাদের প্রায় 32 থেকে 38 টিসিএফ গ্যাসের সম্ভাবনা বাংলাদেশে তারা দেখেছিলেন, যেগুলো এক্সপ্লোর করার জন্য ব্যাপেক্সকেও কাজে লাগানো হয়নি এবং তার সক্ষমতাটাও তৈরি করা হয়নি। এই গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই তারা প্রায়োরিটি দিয়ে ব্যাপেক্সকে সক্ষম করা এবং তাকে দ্রুততম সময়ে কাজে লাগানো। সেকেন্ড থিং হচ্ছে সোলার এনার্জি, মানে নবায়নযোগ্য জ্বালানি। সেটাকে এক্সপেন্সিভ বলে কিংবা ওই টেকনোলজি আমাদের আছে কিনা সেটা নিয়ে আমরা ধাপে ধাপে যাব, কিন্তু এখন এটা নেসেসিটিতে পরিণত হয়েছে। ফলে দেখেন বাংলাদেশ কিন্তু এই সংকটকালে একটা দ্রুত শিফট করতে পারে, মানে কি বলে অনবায়নযোগ্য জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নির্ভরতা। এগুলো হচ্ছে একটা টার্নিং সিচুয়েশন, যে আমরা আসলে আমাদের নিজেদের জায়গাগুলো কত দ্রুতই করছি। প্লাস ওই যে কথাটা গুরুত্বপূর্ণ যে আমাদের ক্যাপাসিটি অফ স্টোরেজ এগুলো বাড়ানো ক্রাইসিস মোকাবেলার জন্য।